আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। সবার আগে বাংলাদেশ লেখা বাসে করে ৩০০ ফিটের পথে তারেক রহমান। আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর। গুলশানের বাসায় পৌঁছেছেন জুবাইদা ও জাইমা রহমান। মাতৃভূমিতে তারেক রহমান, প্রস্তুত গুলশানের ১৯৬ নম্বর বাড়ি। জামায়াতের সঙ্গে জোট বিলীন হয়ে যাবে এনসিপি, আব্দুল কাদের। হাদি হত্যা, জবানবন্দি দিলেন ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর পদত্যাগ। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজট। এবং শরণার্থী বিল ঘিরে বিতর্কের মুখে কানাডা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আনুষ্ঠানিক কাজ শেষে দুপুর ১২:৩০টার দিকে পূর্বাচলে ৩০০ ফিট সড়কের কাছে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান স্থলের উদ্দেশ্যে রওনা করেন তিনি। বিমানবন্দর থেকে বাস করেই জুলাই ৩৬ এক্সপ্রেসের সংবর্ধনা মঞ্চে যাচ্ছেন তারেক রহমান। বাসের সামনে লেখা রয়েছে সবার আগে বাংলাদেশ। বাস ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, রয়েছেন নেতাকর্মীরা। এর আগে সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা করে ফ্লাইট। ৩০০ ফিটে বিশেষভাবে নির্মিত মঞ্চে নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান। এই ভাষণ সরাসরি দেখানোর জন্য ৩০টি বড় এলইডি স্ক্রিন বসানো হয়েছে এবং পুরো এলাকায় স্থাপন করা হয়েছে ৯ শতাধিক মাইক। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও তার এই প্রত্যাবর্তনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ৬০ বছর বয়সী তারেক রহমান ২০০৮ সালে রাজনৈতিক নিপীড়নের অভিযোগ তুলে দেশ ছেড়ে লন্ডনে বসবাস শুরু করেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এএফপির প্রতিবেদনে আরো বলেন, তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। বয়স ৮০ বছর হলেও তিনি গত নভেম্বরে ঘোষণা দিয়েছিলেন যে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে প্রচারণায় অংশ নেবেন। তবে সেই ঘোষণার পরপরই তিনি হাসপাতালে ভর্তি হন ও তখন থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। এ অবস্থায় তারেক রহমান দলের নেতৃত্ব কার্যত নিজের হাতে নেবেন বলে ধারণা করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে তারা তারেক রহমানের গুলশানের বাসায় পৌঁছান। এ সময় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে প্রটোকল দিয়ে নিয়ে আসেন। এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমান ও তার স্ত্রী কন্যাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর বিমানটি বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমান ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। রাজধানীর ব্যস্ত গুলশান এভিনিউয়ের কোলাহলের মধ্যেও আলাদা করে নজর কাটছে গুলশানের ২-এর ১৯৬ নম্বর বাড়ি। বাহ্যিকভাবে সাধারণ হলেও বাড়িটির চারপাশে বাড়তি নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা ও অস্থায়ী ছাউনি জানিয়ে দিচ্ছে গুরুত্বপূর্ণ একটি ঘটনার প্রস্তুতি চলছে। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঠিকানায় ফিরছেন। ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এর আগে ফ্লাইটটি বাংলাদেশ সময় বুধবার রাত ১২:১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করছে বলে যে গুঞ্জন রয়েছে, সে বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, এতে করে তারুণের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এবং কার্যত এনসিপি জামায়াতের গর্বে বিলীন হয়ে যাবে বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান আব্দুল কাদের। বিলুপ্ত গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের তার ফেসবুকে লেখেন, তারুণের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথে সরাসরি জোট বাঁধছে। সারা দেশের মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে, আর এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী শ্যালক ও বান্ধবী। বুধবার মধ্যরাত পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দুটি আদালতে তারা জবানবন্দি দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এই মামলায় ফয়সালের বাবা হুমায়ুন কবির এবং মা হাসি বেগম জবানবন্দি দেন। গ্রেপ্তারের পর গত 15 ডিসেম্বর ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপুর 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। গত 20 ডিসেম্বর দ্বিতীয় দফায় তাদের আরও 4 দিনের রিমান্ড দেয় আদালত। বুধবার রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। আসামিরা জবানবন্দি দিতে রাজি হলে তার রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর ফয়সাল আহমেদ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে সামিয়া ও শিফু এবং আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে মারিয়ার জবানবন্দি দেন। পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। গত বছরের 10 ডিসেম্বর খোদাবক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি সাবেক আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনার অংশ নিতে ঢাকামুখী হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। এতে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ অংশে মহাসড়কের বিভিন্ন এলাকায় এই যানজটের চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে মদনপুর পর্যন্ত এবং ঢাকা সিলেট মহাসড়কের কাজপুর থেকে রূপগঞ্জের তারা পর্যন্ত দীর্ঘ যানজট লেগে আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন থেমে থেমে চলাচল করলেও ঢাকা সিলেট মহাসড়কে অনেক যানবাহন একই স্থানে দীর্ঘ সময় আটকে রয়েছে। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, মূলত ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ধীরে চলাচল করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে কাজ করছে। শরণার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অভিযোগে বিতর্কের মুখে পড়েছে কানাডার লিবারেল সরকার। বিল C-12 নামে নতুন একটি আইন প্রস্তাবকে কেন্দ্র করে মানবাধিকার কর্মী ও বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন এটি কানাডাকে যুক্তরাষ্ট্রের মতো কঠোর ও দমনমূলক সীমান্ত নীতির দিকে ঠেলে দিতে পারে। স্ট্রেংথেনিং কানাডাস ইমিগ্রেশন সিস্টেম অ্যান্ড বর্ডার্স অ্যাক্ট নামে পরিচিত এই বিলটিতে সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি শরণার্থী দাবির যোগ্যতা নির্ধারণে কড়াকড়ি আরোপের প্রস্তাব রয়েছে। সংসদীয় ছুটির আগে গত 11 ডিসেম্বর হাউস অব কমন্সের দ্রুত গতিতে তৃতীয় পাঠে পাশ হয় বিলটি। আগামী ফেব্রুয়ারিতে সিনেটের অনুমোদন পেলে এটি আইনে পরিণত হবে।